এখন যাচ্ছি ফতেহপুর সিক্রির দিকে। ফতেহপুর সিক্রি হচ্ছে ইউপি রাজস্থানের বর্ডার এরিয়াতে পড়ে। তারপরে হচ্ছে ভরতপুর, তারপরে রাজস্থানের মূল যে স্টেটটা সেটা স্টার্ট হয়ে যায়। এটা হলো সম্রাটের ধনসম্পদ রাখার মহল। আর এখানেই রয়েছে একটি এখনকার এটিএমের মতো মেশিন, যেখানে আগেকার দিনে পাথরের চাপ দিলে বেরিয়ে আসতো সোনা আর ধনসম্পদ। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম তাজমহল। সেই ভিডিওটি মিস করে গিয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিংক। আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, কারণ আজকে আপনাদের নিয়ে যাব মুঘল সাম্রাজ্যের বিশেষ কিছু জায়গা দেখানোর জন্য, যার মধ্যে রয়েছে ফতেহপুর সিক্রি। হ্যাঁ, এমনই একটি স্থান যেটার নাম আমরা অনেক সিরিয়ালের পর্দাতেই দেখেছি। আজকে অনুভব করব সেই স্থানে গিয়ে সেই ফেলে আসা ইতিহাসকে। দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং সবাইকে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম তাজমহল দেখেছি। আজকে আগ্রা বাকি সাইট সিনে বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব ফতেহপুর সিক্রি, তারপরে আগ্রা ফোর্ট। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর সাবস্ক্রাইব করুন। যেতে যেতে রাস্তাটা দেখুন, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই ফতেহপুর সিক্রি শহরটি গুজরাট বিজয়ের পর আকবরের সামরিক সাফল্যের স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়। নাম রাখা হয় ফতেহপুর সিক্রি, অর্থাৎ বিজয়ের শহর। এই শহরটি 15 বছর মুঘল রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। এখানে নির্মিত হয়েছিল অসাধারণ সব স্থাপত্য। একে একে সবই দেখাবো আপনাদের। ফতেহপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি ঐতিহাসিক শহর। সম্রাট আকবর 1571 সালে এটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেছিলেন এবং প্রায় 14 বছর রাজধানী হিসেবে ব্যবহার করেন। তবে কিছু রাজনৈতিক কারণে এবং জলের সমস্যার জন্য 1585 সালের পর রাজধানী আবার সরিয়ে নিয়ে যাওয়া হয় আগ্রায়। অবশেষে 1610 সালের দিকে শহরটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়। ফতেহপুর সিক্রির মধ্যে আছি। ফতেহপুর সিক্রিতে এগিয়ে যাচ্ছি, ইনফরমেশন দেব আপনাদের আরও চলতে চলতে। আপনাদের আজকে ঘুরে দেখাবো আকবরের স্বপ্নের শহর ফতেহপুর সিক্রি। আগ্রা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে এই ঐতিহাসিক নগরী মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এখন বাসে করে চলেছি ফতেহপুর সিক্রির ভেতরে। আরও ভেতরে ডিটেইলস আপনাদের বলবো। 1571 সালে আকবর এটি তার রাজধানী করেছিলেন। আর এখানেই তৈরি হয়েছিল রাজপ্রাসাদ, দিওয়ান, মসজিদ, বাগান আর অসংখ্য চমকপ্রদ স্থাপনা। মুঘল সম্রাট আকবর ছিলেন ভারতের ইতিহাসের এক কিংবদন্তি শাসক। তার শাসনকাল শুধু মুঘল সাম্রাজ্যের শক্তি ও
ও বিস্তারের জন্যই নয়, শিল্প, সাহিত্য, ধর্মীয় সহিষ্ণুতা এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। 1569 সালে আগ্রার কাছে সুফি সাধক শেখ সালিম চিশতির আশ্রমে আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়। এই ঘটনার পর আকবর গভীরভাবে প্রভাবিত হন। তিনি সিদ্ধান্ত নেন এখানে এক নতুন রাজধানী গড়ে তুলবেন। এইভাবেই 1571 সালে শুরু হয় ফতেপুর সিক্রির নির্মাণ কাজ। ফতেপুর সিক্রি নামটি এসেছে এখানে আগে থাকা সিক্রির নামের গ্রাম থেকে। আকবর রাজধানী বানানোর আগেই এখানে মানুষের বসবাস ছিল। এমন সম্রাট বাবর এই জায়গাটি খুব পছন্দ করতেন। তার সৈন্যরা এখানকার সুকরি ঝিলের জল ব্যবহার করতেন, আর বাবর এই জায়গাটিকে ব্যবহার করতেন বিশ্রাম ও বিনোদনের জন্য। এখানেই তিনি মেওয়ারের মহারানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন। যোধাবাইয়ের প্রাসাদ ফতেপুর সিক্রির সবচেয়ে বড় এবং সুরক্ষিত আবাসিক প্রাসাদ। প্রাসাদের চারপাশে রয়েছে 9 মিটার উঁচু প্রাচীর এবং বিশাল এক প্রবেশদ্বার। এই স্থাপত্যে হিন্দু ও ইসলামী নকশার এক অনন্য মিশ্রণ দেখা যায়। ছত্রি, জালি, খোদাই করা জানালা এইসব রাজপুত প্রভাবের নিদর্শন। আবার গম্বুজ, খিলান, মিনার মুঘল স্থাপত্যের ছাপ বহন করছে। দেওয়ালের সুন্দর রঙিন টালি ও নীল সবুজ গ্লেজড টাইলস ব্যবহার করা হয়েছে। যোধাবাইয়ের প্রাসাদের মূল ফটকটি অত্যন্ত মজবুত, যাতে বাইরের কেউ সহজে প্রবেশ করতে না পারেন। এখন আপনাদের নিয়ে এসেছি যোধাবাইয়ের প্রাসাদে। হ্যাঁ, যোধাবাই বলতেই আমাদের হয়তো সেই বিখ্যাত সিনেমার কথা মনে পড়ে যায়, যোধা আকবর। সেইখানে যে সমস্ত চিত্র দেখেছিলাম, আর এই মুহূর্তে এই স্থানে দাঁড়িয়ে মনে হচ্ছে আবারও ফিরে গিয়েছি সেই পুরনো সময়। যোধাবাই প্রাসাদের ভিতরে পূজার ব্যবস্থা রাখা হয়েছিল। যোধাবাইয়ের প্রাসাদ শুধু একটি আবাসিক প্রাসাদ নয়, রানীর জন্য বিশেষ আয়োজন ও পূজার কক্ষ রাখা হয়েছিল। এই প্রাসাদটি মুঘল রাজপুত সম্পর্কের এক দৃঢ় নিদর্শন হিসেবে বিবেচিত হয়। লাল বেলেপাথর খোদাই করে বানানো নকশা, ফুললতা, জ্যামিতিক কারুকার্য এই প্রাসাদকে আরও মোহনীয় করে তুলেছে।
যোধাবাইয়ের প্রাসাদের পাশে আছে ছোট্ট একটি বাতাস চলাচল টাওয়ার, তার নাম হাওয়া মহল। পাশেই আছে চারবাগ শৈলীর সুন্দর বাগান আর নাগিনা মসজিদ। যোধাবাইয়ের প্রাসাদ সবচেয়ে বড়। রাজপুত রানী যোধাবাইয়ের জন্যই তৈরি হয়েছিল এই প্রাসাদ। 9 মিটার উঁচু প্রাচীর আর বিশাল দরজা দিয়ে ঘেরা এই স্থাপনা ছিল নিরাপদ ও গোপনীয়। তুর্কি সুলতানার প্রাসাদ দেখাবো আপনাদের। আকবরের আরেক রানী ছিলেন তুর্কি সুলতানা। অনুপ তালাওয়ের কোণে অবস্থিত এই প্রাসাদটি ছিল বিশ্রামাগার। এর ছাদের জ্যামিতিক নকশা দেখে মনে হবে যেন মধ্য এশিয়ার কাঠখোদাই শিল্প চোখের সামনে ধরা দিচ্ছে। ভেতরে মূলত একটি বিশাল চত্বর বা আঙিনা রয়েছে। চারদিকে রয়েছে রানীর থাকার কক্ষ, পূজার ঘর ও রান্নাঘর। কক্ষগুলোর মধ্যে গোপন করিডোর এবং নিরাপদ পথ ছিল, যাতে রাজপরিবার সহজেই যাতায়াত করতে পারেন। প্রাসাদের ভিতরে গোপনীয়তা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, কারণ এখানে সম্রাটের স্ত্রী এবং অভিজাত নারীরা থাকতেন। ফতেপুর সিক্রির মধ্যে প্রধানতম একটি স্থান হলো এখানকার দিওয়ানি আম। এটাই ছিল আকবরের জনসাধারণের দরবার। এখানে সম্রাট প্রজাদের অভিযোগ শুনতেন ও বিচার করতেন। চারদিক খোলা বারান্দা আর পশ্চিম দিকে সম্রাটের সিংহাসন। কত জমজমাট ছিল এই স্থানটি! দৌলতখানাই খাস, এটাই ছিল আকবরের ব্যক্তিগত কক্ষ। নিচে ছিল লাইব্রেরি আর বিশ্রামের ঘর, আর উপরের তলায় ছিল সম্রাটের শয়নকক্ষ। এখান থেকে করিডোর ধরে সরাসরি পৌঁছানো যেত যোধাবাই প্যালেস, পঞ্চমহল অথবা তুর্কি সুলতানার প্রাসাদে। এখন আমরা এসে গেছি অনুপ তালাওতে। মাঝখানে একটি প্ল্যাটফর্ম, চারিদিকে জল। শোনা যায়
এখানে বিখ্যাত গায়ক তানসেন সম্রাটের সামনে গান গাইতেন। আর একটু ভেবে দেখুন, চারিদিকে জল, মাঝখানে সুরের আসর, কি অপূর্ব দৃশ্য। এই স্থানে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আবারও ফিরে গিয়েছি ইতিহাসের সেই সময়ে। এখন আপনারা দেখছেন পঞ্চমহল। পঞ্চমহল বা পাঁচতলা এই খোলা প্রাসাদটি ছিল সম্রাট ও রানীদের খোলা হাওয়ায় সময় কাটানোর জায়গা। প্রতিটি তলা ক্রমশ ছোট হতে হতে শেষে শুধু একটি ছাদ বাকি থাকে। এখান থেকে পুরো ফতেহপুর সিক্রি শহর দেখা যেত। এবারে আপনাদের দেখাবো দিওয়ানি খাস অর্থাৎ গোপন দরবার। বাইরে থেকে দেখতে দুতলা, কিন্তু ভেতরে আছে একটাই কক্ষ। মাঝখানে দাঁড়িয়ে আছে অসাধারণ খোদাই করা একটি স্তম্ভ। উপরে বিশাল প্ল্যাটফর্ম, যেখানে আকবর বসতেন। চারদিকে চারটি সেতুর মতো পথ, যেখানে বসতেন চারজন প্রধানমন্ত্রী। এখানেই হতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় আলোচনা। ফতেহপুর সিক্রি দর্শনের টিকিট মূল্য আপনাদের একটু জানিয়ে দিই। ভারতীয় নাগরিকদের জন্য 35 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 550 টাকা, 15 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশ। আর এখানে গাইডেরও ব্যবস্থা রয়েছে। আমরা হোটেল থেকে একটা ক্যাব বুক করে চলে এসেছিলাম ফতেহপুর সিক্রি। তারপরে মূল গেটের কাছে আমাদের নামিয়ে দেওয়া হলো। সেখানে টিকিট কেটে নিয়ে এবং গাইডকে সাথে নিয়ে আরেকটি বাসে করে পৌঁছে গেলাম মূল ফতেহপুর সিক্রিতে। আগ্রা থেকে ফতেহপুর সিক্রি কি করে পৌঁছবেন সেটাও জানিয়ে দিই আপনাদের। সরাসরি ট্রেন আছে আগ্রা ফোর্ট থেকে ফতেহপুর সিক্রি পর্যন্ত। সময় লাগে প্রায় 48 মিনিট। আর মূল্য এখানে 120 থেকে 750 টাকা পর্যন্ত ক্লাস অনুযায়ী পরিবর্তিত হয় এবং প্রতিদিনই পাওয়া যায় ফ্রিকুয়েন্টলি।
এছাড়াও আপনি ট্যাক্সি অথবা গাড়ি করেও আসতে পারেন। 30 থেকে 40 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 35 মিনিট। আর খরচ প্রায় 400 থেকে 900 টাকার ওপর। সেটা আপনি কী ধরনের গাড়িতে আসছেন তার উপরে নির্ভর করছে। বাসে করেও আসতে পারেন। বাস আগ্রা থেকে ফতেপুর সিক্রি যায়, আর সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ট্রাফিক অনুযায়ী এটা পরিবর্তিত হতে পারে। আর খরচ প্রায় 50 থেকে 200 টাকার মতো। কী ধরনের বাসে উঠছেন সেটার ওপরেও নির্ভর করছে। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ফতেপুর সিক্রি তো আমার ভীষণ ভালো লেগেছিল। এতদিন টিভির পর্দায়, সিরিয়ালে বা সিনেমায় যা দেখতাম সেটা নিজের চোখের সামনে দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল। আপনাদের আজকের পর্বটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।